সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের হামলা বন্ধ করতে তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা চালানোর খবর অস্বীকার করেছে মস্কো। রোববার রুশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভা কথা জানান। এদিকে কাতারের মধ্যস্থতায় দোহায় হতে যাওয়া রাশিয়া ইউক্রেনের মধ্যকার আলোচনা ভেস্তে গেছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে কিয়েভে এক মাসের মধ্যে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের কিয়েভে এক মাসের মধ্যে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। কিয়েভের সামরিক প্রশাসন জানায় রাশিয়ার ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আঘাতের পূর্বেই ধ্বংস করা হয়েছে। সবশেষ যেসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় তার মধ্যে নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র থাকার কথা জানান স্থানীয় সামরিক কর্মকর্তারা। যদিও এসব হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানায়নি কিয়েভ। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এই হামলাকে উদ্দেশ্য প্রণোদিত সন্ত্রাস বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, গত এক সপ্তাহে রাশিয়া 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র, 750টি গাইডেড বোমা এবং 200টি ড্রোন হামলা চালিয়েছে। এরই মধ্যে রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চল থেকে সামরিক মহড়া শুরু করেছে ইউক্রেনের সেনারা। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তার দেশের সীমান্তে ইউক্রেন 120,000-এরও বেশি সেনা মোতায়েন করেছে। এর জবাবে বেলারুশও সীমান্ত জুড়ে প্রায় 1/3 সেনা মোতায়েন করেছে। তবে ঠিক কত সেনা মোতায়েন করেছে সে সম্পর্কে কিছুই বলেননি লুকাশেঙ্কো। এদিকে কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের হামলা বন্ধ করতে তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনার খবর অস্বীকার করেছে মস্কো। রুশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভা এই বিষয়ে কথা বলেন। এর আগে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়, কুর্স্ক অঞ্চলে হামলা বন্ধ করতে রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি করার পরিকল্পনা করছিল। যুদ্ধবিরতির আলোচনা করতে সম্প্রতি কাতারের মধ্যস্থতায় দোহায় বৈঠক করতে রাজি ছিল রাশিয়া ইউক্রেন, কিন্তু রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনে আকস্মিক হামলা করায় এই প্রক্রিয়া ভেস্তে গেছে বলে ধারণা করা হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার ভিডিও ও ছবি প্রকাশ করছে ভারতের উগ্র ডানপন্থীরা। বলা হচ্ছে ইসলামপন্থী বাহিনী হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালাচ্ছে। তবে বিবিসির তথ্য যাচাই বিভাগ, বিবিসি ভেরিফাই ও গ্লোবাল ডিসইনফরমেশন টিম সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এসব ছবি ও ভিডিও যাচাই করে দেখতে পায় সেগুলোর বেশিরভাগই ভুয়া। ভারতের হিন্দুত্ববাদী দলের নেতাকর্মীরা এসব হামলার ঘটনাকে রাজনৈতিক না বলে সাম্প্রদায়িক হামলা হিসেবে দেখানোর প্রচেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেন ফ্যাক্ট চেকাররা। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু গণহত্যা চলছে দাবি করে বেশ কিছু ভিডিও ও ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। আর এসব ছবি ও ভিডিও প্রচারের পেছনে রয়েছে ভারতের উগ্র ডানপন্থীরা। বিবিসির তথ্য যাচাই বিভাগ, বিবিসি ভেরিফাই ও গ্লোবাল ডিসইনফরমেশন টিম সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ছবি ও ভিডিও যাচাই করে দেখতে পায় এগুলোর বেশিরভাগই ভুয়া। ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ করে গত 5 অগাস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীদের অনেকে হামলার শিকার হয়েছেন, যাদের মধ্যে হিন্দু মুসলিম উভয়ই রয়েছেন। এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের হিন্দুত্ববাদী দলের নেতাকর্মীরা ওইসব হামলার ঘটনাকে রাজনৈতিক বিবেচনা না করে সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচার চালাচ্ছেন বলে মনে করেন ফ্যাক্ট চেকাররা। সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয় বাংলাদেশের ইসলামপন্থীরা একটি মন্দিরে হামলা চালিয়েছে। খোঁজ নিয়ে জানা যায় ঘটনাটি চট্টগ্রামের নবগ্রহ মন্দিরের পেছনে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনা। মন্দির কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে, গত 5 অগাস্ট দুপুরে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হয়। ওই ঘটনায় মন্দিরের কোনো ক্ষতি হয়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি পোস্টে দাবি করা হয়েছে বাংলাদেশের হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন দেয়া হয়েছে। পোস্টে বলা হয় কট্টর ইসলামপন্থীরা বাড়িটিতে আগুন দিয়েছে। যাচাই করে দেখা যায় পোস্টের বাড়িটি ক্রিকেটার লিটন দাসের নয়, বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার। ভারতে যারা এসব শেয়ার করেছেন তাদের অধিকাংশই উগ্র ডানপন্থী এবং হিন্দু জাতীয়তাবাদের সমর্থক। বাংলাদেশের সাম্প্রদায়িক ভ্রাতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে হিন্দু জাতীয়তাবাদের সমর্থকরা 2012 সালে কক্সবাজারের রামুতে একটি বৌদ্ধ মন্দিরে হামলার ছবি প্রকাশ করে, যেখানে বলা হয় শেখ হাসিনা পদত্যাগের পরে মন্দিরটিতে হামলা চালায় মুসলমানরা। 6 অগাস্ট আরও একটি ছবি প্রকাশিত হয় যাতে বলা হয় একটি হিন্দু মন্দিরে আগুন দেয়া হয়েছে, অথচ ছবিটি কোনো মন্দিরের নয়, ছবিটি সাতক্ষীরার রাজপ্রাসাদ নামের একটি রেস্টুরেন্টের।
সামাজিক মাধ্যম এক্সে একটি ছবি ব্যাপক ভাইরাল হয়, যেখানে বলা হয় পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশের সনাতন ধর্মী মানুষ জীবন বাঁচাতে ভারতে প্রবেশ করছেন। অথচ বিবিসির অনুসন্ধানে বেরিয়ে আসে ছবিটি একটি ভিডিও থেকে নেয়া, যা 2018 সালে ভারত বাংলাদেশের সীমান্তের একটি মিলন মেলার ভিডিও। ভারতীয় গণমাধ্যম ও ধর্মীয় গুরুরা বাংলাদেশে থাকা সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা নিয়ে একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছে। আর এসব গুজবের সত্যতা যাচাই না করে দুই দেশের সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হচ্ছেন। তবে বিশ্লেষকরা বলছেন, এটি আওয়ামী লীগের শেষ অস্ত্র দেশকে অচল করার জন্য। গাজায় ইসরায়েলি বিমান হামলায় 6 শিশুসহ অন্তত 25 জন প্রাণ হারিয়েছে। এদিকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির জন্য আলোচনা করতে রবিবার ইসরায়েল সফরে গেছেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন। যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলে এটি তার 10ম সফর। অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত গাজায় এক শিশুর পোলিও শনাক্ত হওয়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এই প্লাস্টিকের বডি ব্যাগে 6 জন শিশুর নাম লেখা রয়েছে। সেন্ট্রাল গাজার দেইর আল বালা শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় মায়ের সাথে তারাও নিহত হয়েছেন। একজন মা ও তার 6 সন্তান প্রাণ হারিয়েছে। বড় সন্তানের বয়স ছিল 15 বছর এবং ছোট সন্তানের বয়স 1.5 বছর। তারা কি অপরাধ করেছিল? বিশ্বের মানুষের কাছে জানতে চাই তাদের অপরাধ কি। জো বাইডেন নিজেই ব্যাখ্যা করুক। যুদ্ধবিরতির জন্য চাপ দিতে ইসরায়েল সফরে গেছেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন। আমেরিকার পাশাপাশি ইজিপ্ট ও কাতার আশা করছে পরের সপ্তাহে একটি চুক্তির অগ্রগতি হবে। তারা মিথ্যা আশ্বাস দিচ্ছে বলে জানিয়েছেন হামাসের একজন সিনিয়র কর্মকর্তা। অন্যরা অভিযোগ করেছেন, যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে দেওয়ার জন্য নতুন শর্ত তৈরি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আমাদের জিম্মিদের মুক্ত করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা জটিল আলোচনা চালিয়ে যাচ্ছি, কারণ অপরপক্ষ সন্ত্রাসী সংগঠন। এদিকে শনিবার রাতে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের তেল আভিভে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে। অপরদিকে গাজা ইসরায়েলের হামলার পাশাপাশি বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়িয়ে পড়েছে। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। 10 মাস বয়সী এক শিশুর পোলিও শনাক্ত হয়েছে। Today we stopped for 8 hours without working. পোলিও ঝুঁকিতে পড়েছে 640,000 শিশু। অবকাঠামো ভেঙে পড়ায় টিকা সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আল ওয়াদিয়া হাসপাতালের পরিচালক ডক্টর মোহাম্মদ সালহা বলেন, ইসরায়েলি বাহিনীর হামলায় চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। We need instruments and devices. The devices that the Israeli. তিনি অভিযোগ করেন, সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি সেনারা। অন্তত 10 বার হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করেছে আইডিএফ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।